আসসালামু আলাইকুম। সাদিক একাডেমির ডিজিটাল ক্লাসরুম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের 17তম শিক্ষক নিবন্ধনের সাধারণ জ্ঞান অংশে স্কুল পর্যায়ের বা স্কুল বা সমপর্যায়ের সাধারণ জ্ঞান অংশের যে সমাধান তা নিয়ে আসলাম। আশা করি আপনারা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকবেন এবং এই ক্লাসটি যদি আপনারা করেন তাহলে মোটামুটি অনেকগুলো সাধারণ জ্ঞান আপনারা জানতে পারবেন। শুধু যেই কয়টি প্রশ্ন এই নিবন্ধন পরীক্ষাটিতে এসেছিল সাধারণ জ্ঞান অংশ থেকে, শুধু সেগুলোই নয়, এর সাথে ব্যাখ্যা সহ আরও রিলেটেড যত প্রশ্ন আসছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জানাবেন এবং আপনারা আমাদের লেখাটি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাদেরকে অবশ্যই জানিয়ে সহযোগিতা করবেন। ঠিক আছে, আমি আজ 17তম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায়ের সাধারণ জ্ঞান অংশের যে সমাধান আছে সেটা আমি সমাধান করে দেখাবো। তার আগে আমি একটি কথা বলতে চাই। দেখেন, যারা চাকরি বাকরি করতে চান, কেউ অনার্সে পড়ছেন, কেউ অনার্স মাস্টার্স শেষ, কেউ 2-1 বছর ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু আপনারা চাকরি পাচ্ছেন না। অনেকেরই এরকম হচ্ছে। অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের রয়েছে, কিন্তু দেখা যায় লাইফস্টাইল তাদের অত্যন্ত খারাপ। সে একটি চাকরি করতে চায় অথচ পড়াশোনা করে না। অনলাইনে হোক, বই নিয়ে হোক, পেইড ব্যাচে হোক, সরাসরি অফলাইনে কোচিং করে হোক, যে কোনো জায়গায় আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে পড়তে হবে। আপনি যদি পড়াশোনা সঠিকভাবে না করেন, মনোযোগ দিয়ে ক্লাস না করেন, না দেখেন, আপনি টেকনিক না শেখেন, তাহলে কিন্তু আপনি কখনো পারবেন না। সবসময় শক্তি দিয়ে হবে না, আপনার টেকনিক লাগবে, আপনার পরিশ্রম লাগবে। আপনি যত বেশি পড়াশোনা করবেন, দেখেন শিক্ষক নিবন্ধনে এই যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি এসেছে, এখানে 1 লাখের উপরে বেশি পোস্ট রয়েছে। দেখেন, ফাইনালি 60,561 জন 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছে, আর আপনি একটা চাকরি পান না। একটা কথা হলো, এত বেশি পরিমাণে নিচ্ছে, সেখানেও যদি আপনি কোয়ালিফাইড না হন, না টিকতে পারেন চাকরির পরীক্ষার প্রতিযোগিতায়, তাহলে তো হবে না। আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, ক্লাস করতে হবে, আপনাকে প্রচুর টেকনিক অর্জন করতে হবে, তাহলেই আপনি সফল হবেন। দেখেন, আপনি 6 মাস যদি একদম একটা হার্ড প্রিপারেশন নেন, 6 মাস সব কিছু ছেড়ে দিয়ে আপনি মোবাইল ফোন বাদ দেন, স্মার্টফোন বাদ দেন, ইউটিউব ভিডিও, হোয়াটসঅ্যাপ, রিলস, এই সেই এগুলো সব বাদ দেন। আপনার তো একটা চাকরির প্রয়োজন। এগুলো করে যদি আপনি 6 মাস নিজেকে সম্পূর্ণ কমপ্লিটলি আপনি পড়াশোনায় সময় দেন, তাহলে আপনি একটা চাকরি পাবেন। আর এই চাকরিতে আপনি 30 বছর করবেন। 6 মাস আপনি সময় দিতে পারবেন না, 1 বছর সময় দিতে পারবেন না, তাহলে 30 বছর আপনি একটা চাকরি করতে পারছেন, 35 বছর একটা চাকরি করতে পারছেন। সেটা যেন আপনি সময় দিবেন না, আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না, এটা তো কখনো হবে না। এবং পড়াশোনা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। দেখেন কতজন এখন 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু শিক্ষক হয়ে যাবে। আপনাদের দোয়াতে আমিও 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। সকলের কাছে দোয়া চাই, আমি আরও জীবনে উত্তর সফলতা কামনা করি নিজের জন্য, এবং আপনাদের জীবনেও অনেক সুন্দর জীবন হোক। আপনারাও যাতে যারা চাকরি করতে চান পড়াশোনা করেন এবং চাকরি পান, এই দোয়া করি। এখন আমরা আমাদের এই সাধারণ অংশের সমাধানে আমরা চলে যাচ্ছি। দেখুন, প্রথমে যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি হলো, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বলেন, কে পারেন? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? একটা আছে কুতুবদিয়া, ভোলা, মহেশখালী, সেন্ট মার্টিন। বলেন দিনই, কে পারেন? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? কুতুবদিয়া, ভোলা, মহেশখালী, সেন্ট মার্টিন। কে পারেন বলেন? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো কোনটি হবে বলেন? দেখুন কোনটি হবে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, সেটি হলো মহেশখালী। কোনটি?
মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। এই মহেশখালী দ্বীপটি আপনি কিভাবে মনে রাখবেন, কিভাবে আপনি মনে রাখতে পারেন যে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ? অনেকগুলো দ্বীপ আছে, কিন্তু বাংলাদেশে অনেকগুলো দ্বীপ আছে, এর মধ্যে একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। এই মহেশখালী দ্বীপটা আপনি কিভাবে মনে রাখবেন? দেখেন, একটা টেকনিক আছে, সেটা হলো টেকনিকটা আপনি কিভাবে মনে রাখতে পারেন। যেমন আমি এখানে লিখে দিই, দেখেন, পাহাড়ি মহিষ। এই দেখেন, আচ্ছা মোষ আছে না, এই যে গরু, মহিষ, এই মহিষ কিন্তু মানুষের বাড়িতে মানুষ পালে, আবার পাহাড়েও কিন্তু বা জঙ্গলে কিন্তু মহিষ থাকে। সেখানে যে দেখেন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। আমি মনে রাখবো কিভাবে? টেকনিক, পাহাড়ি মহিষ। পাহাড়ি মহিষ মানে এই পাহাড়ি দ্বীপ, পাহাড়ি দিয়ে আমি পাহাড়ি বুঝবো, আর মহিষ দিয়ে মহেশখালী বুঝবো। পাহাড়ি মহিষ, যখন আমি কথাটা বলবো পাহাড়ি মহিষ, তার মানে একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। আচ্ছা, তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। আচ্ছা, বাংলাদেশ এই যে সেন্ট মার্টিন আছে, এটাও গুরুত্বপূর্ণ, এটা নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি? বলতে পারেন? বাংলাদেশের প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনকে বাংলাদেশের প্রবাল দ্বীপ বলা হয়। বাংলাদেশের প্রবাল দ্বীপ বলা হয় সেন্ট মার্টিনকে, আর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এ পর্যায়ে আমি আপনাদের আরও একটি কথা বলি। যারা চাকরির পরীক্ষা দিবেন, নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, সবার জন্য একটি কথা হলো, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো থাকে বা একটা চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলো আপনাকে বেশি বেশি সলভ করতে হবে। কারণ একটা চাকরি পরীক্ষায় শুধু যাতা প্রশ্ন দিয়ে দিবে না, 9-6 মার্কা প্রশ্ন দিয়ে দিবে না, মোটামুটি একটু বাছাই করে একটা চাকরি পরীক্ষা নিতে হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে বাছাই করে দেওয়া থাকে। কাজেই আপনি যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমাধান করবেন, এটা আপনার খুব বেশি গুরুত্ব এটা রয়েছে এবং কাজে লাগবে আপনার আগামীতে যে চাকরি পরীক্ষাগুলো দেবেন। এই কারণে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বেশি বেশি সলভ করবেন। এগুলো দেখেন, এই যে ক্লাসটা নেব 40, 45, 50 মিনিট, এখানে আপনি চোখ দিয়েও যদি এগুলো দেখেন, কিছুক্ষণ দেখতে থাকেন, দেখবেন অনেকগুলো ইনফরমেশন আপনি এখানে পড়েছেন, আগে ভুলে গিয়েছেন, আবার এখন দেখলে দেখবেন মনে চলে এসেছে। প্র্যাকটিস করতে হবে। শুধু আমি কেন সময় ব্যয় করব, এগুলো দেখতে পারেন। তাহলে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী, এটা মনে রাখবো, পাহাড়ি মহিষ, তার মানে মহেশখালী হলো বাংলাদেশের পাহাড়ি দ্বীপ। আর প্রবাল দ্বীপ হলো বাংলাদেশের একটা প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। ঠিক আছে? আচ্ছা, আরও একটি 2 নম্বর প্রশ্নে যাই আমরা। 2 নম্বর প্রশ্নটি কি? বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। আচ্ছা, বাংলাদেশের যে জেলায় সব থেকে বেশি চা বাগান রয়েছে, বলেন তো কোন জেলায়? হবিগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, মৌলভীবাজার। বলেন কোন জেলায় বাংলাদেশের সব থেকে বেশি চা বাগান রয়েছে? কোন জেলায়? সেটি হলো মৌলভীবাজার জেলা। কোন জেলায় বাংলাদেশের সব থেকে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার জেলায়। এই মৌলভীবাজার জেলায় মোট কতটি চা বাগান রয়েছে আসলে বলেন? মৌলভীবাজার জেলায় মোট 91টি চা বাগান রয়েছে। 91টি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। এবং মৌলভীবাজার জেলাটি সিলেট বিভাগের একটি জেলা। কোন বিভাগ? সিলেট বিভাগ। সিলেট বিভাগ। মৌলভীবাজার জেলাটি সিলেট বিভাগের একটি জেলা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে হচ্ছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলাটি সিলেট বিভাগের একটি জেলা। এবং বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কতটি? বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কতটি? 168টি চা বাগান রয়েছে। বাংলাদেশে মোট 168টি চা বাগান রয়েছে। আচ্ছা, তাহলে এর পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি হলো, দেখুন এই যে 3 নম্বর প্রশ্ন, ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? বলেন 3 নম্বর প্রশ্ন, ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? এর আগে অনেকেই আমাদের সঠিক উত্তর দিয়েছে। সুমাইয়া আফরিন, সুমি আপু। গুড। মৌলভীবাজার জেলা চা বাগান সব থেকে বেশি। সুমনা খান, সে বলে সঠিক। তারপর
এমডি শিপন হুসাইন। এমডি শিপন হুসাইন বলেছেন মৌলভীবাজার, সেও ঠিক বলেছেন। তারপর তানজিনা মিলি, মৌলভীবাজার, গুড, ঠিক আছে, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নটি সেটি দেখুন, ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আব্দুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন, নাকি এদের তিনজনের সবাই? বলেন। তাহলে ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, এমন স্টুডেন্টকে বলেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এরকম উত্তর হবে আবুল বরকত। এটার কে? ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। এই আবুল বরকতের ডাক নাম ছিল আবাই। নাম কি ছিল? আবুল বরকত, ওনার ডাক নাম ছিল আবাই। এবং আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলেন। উনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিলেন। তাহলে ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এখানে আবুল বরকত, ওনার ডাক নাম ছিল আবাই, এবং উনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন 1952 সালে। কত? 1952, 1952 সালে তিনি যখন ভাষা আন্দোলন হয় তখন রাষ্ট্রবিজ্ঞানের একজন উনি মাস্টার্সের ছাত্র ছিলেন, MA স্টুডেন্ট বা মাস্টার্সের একজন স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো আমাদের বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? এটা কিন্তু পারা উচিত, এটা অনেকবার অনেক চাকরির পরীক্ষাতে এসেছে। দেখেন, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? গাজীপুর, যশোর, ঢাকা, গাজীপুর, যশোর, নাকি সিলেট? কে বলতে পারেন? বলেন। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? বলেন তো। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হলো যশোর। কত? যশোর। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। তাহলে এই যে বাংলাদেশের ডিজিটাল জেলা যশোর, এটি খুলনা বিভাগের একটি জেলা এবং 2012 সাল থেকে ঘোষণা করা হয় বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। প্রথম ডিজিটাল জেলা কোনটা? যশোর। আচ্ছা, কিন্তু বলেন তো, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর, কিন্তু প্রথম ডিজিটাল সিটি কোনটি বলতে পারেন? বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা তো যশোর 2012 সাল থেকে, কিন্তু বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি বা শহর হলো সিলেট। এই সিলেট হচ্ছে প্রথম ডিজিটাল সিটি, ঠিক আছে? এটা হচ্ছে ডিজিটাল সিটি। বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হলো সিলেট, আর 2012 সাল থেকে প্রথম ডিজিটাল জেলা হলো যশোর। এই যশোর জেলাটি খুলনা বিভাগের একটি জেলা। যশোর খুলনা বিভাগের একটি জেলা হলো যশোর, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা যাই। এর পরবর্তী প্রশ্ন হলো, দেখেন, সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? মানে বাংলাদেশে যত মুদ্রা আছে না, কোন মুদ্রাতে লেখা আছে বলেন তো যে সবার জন্য শিক্ষা? দেখেন, এই সবার জন্য শিক্ষা এটি 1 টাকাতে লেখা আছে, 2 টাকা, 5 টাকা, নাকি 10 টাকা? কোনটাতে লেখা আছে বলেন? সবার জন্য শিক্ষা এটি লেখা আছে কোন মুদ্রাতে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, নাকি 10 টাকা? বলেন। সবার জন্য শিক্ষা এটি কোন মুদ্রাতে লেখা আছে? সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশের প্রচলিত কোন মুদ্রাতে? সেটা হলো 2 টাকার মুদ্রাতে। 2 টাকার মুদ্রাতে লেখা আছে, 2 টাকাতে, যে সবার জন্য শিক্ষা। এটি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে স্লোগানে সবার জন্য শিক্ষা কথাটি লেখা থাকে। তাহলে এরপর পরবর্তী 6 নম্বর প্রশ্ন আমরা দেখব। দেখুন, 6 নম্বর প্রশ্ন হলো, চাকমা জনগোষ্ঠীর সর্বাধিক লোক সংখ্যা কোন জেলায় বাস করে? চাকমা জনগোষ্ঠীর সর্বাধিক লোকজন কোন জেলায় বসবাস করে বলতে পারেন? বলেন। চাকমা জনগোষ্ঠীর সর্বাধিক লোক সংখ্যা কোন জেলায় বসবাস করে? বলেন।
একটা দেয়া আছে বান্দরবান, এটা কি বান্দরবান হবে, খাগড়াছড়ি, সিলেট না রাঙামাটি? চাকমা জনগোষ্ঠীর সর্বাধিক লোক সংখ্যা বাস করে রাঙামাটি জেলায়। পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা আছে। কয়টি জেলা? এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে 3টি জেলার মধ্যে একটি সব থেকে বড় জেলা হচ্ছে রাঙামাটি, এবং এই রাঙামাটিতে সব থেকে বেশি চাকমারা বাস করে কোথায়? রাঙামাটি জেলায়। এবং রাঙামাটি জেলাটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় জেলা, বাংলাদেশের সব থেকে বড় জেলা, বাংলাদেশের সব থেকে বড় জেলা হলো রাঙামাটি, এবং এই রাঙামাটিতেই চাকমা জনগোষ্ঠীর সব থেকে বেশি লোকজন বাস করে। আচ্ছা, এই যারা চাকমা এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বাংলাদেশে কতটি আছে বলেন তো? বাংলাদেশে উপজাতির সংখ্যা মোট 50টির মতো আছে। কয়টি? 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি রয়েছে। এর মধ্যে সব থেকে বেশি বড় উপজাতি হলো চাকমা, সব থেকে বেশি বড় উপজাতি হলো চাকমা, এবং এই চাকমা উপজাতিরা সব থেকে বেশি বসবাস করে রাঙামাটিতে। এবং রাঙামাটি জেলাটি আবার বাংলাদেশের সব থেকে বড় জেলা। এই রাঙামাটি জেলাতেই চাকমাদের সব থেকে বেশি লোকজন বসবাস করে। এবং চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম কি বলেন? বর্ষবরণ অনুষ্ঠানের নাম হলো বিজু। এই বিজু, এটা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় অসংখ্যবার এসেছে। মানে বর্ষবরণ, চাকমাদের বর্ষবরণ যে অনুষ্ঠান সেটাকে বলে বিজু। এটা বছরের শেষের 2 দিন এবং আগামী বছরের শুরুর 2 দিন মিলে এই 4 দিন ওরা এই অনুষ্ঠান করে থাকে। তাহলে চাকমা জনগোষ্ঠী সব থেকে বেশি বসবাস করে কোথায়? রাঙামাটি জেলায়। আরেকটি প্রশ্ন দেখুন এখানে, সেটি হলো মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে কোন দেশ বলেন? আইসিজেতে মামলা দায়ের করে কোন দেশ? আইসিজেতে মামলা দায়ের করে হচ্ছে আফ্রিকার একটি দেশ গাম্বিয়া। কোন দেশ? মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর যখন 18-19 সাল থেকে বা 17 সাল থেকে যখন তারা অত্যাচার শুরু করলো, তখন একটি দেশ গাম্বিয়া, আফ্রিকা মহাদেশের একটি দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে। এই আইসিজে মানে কি বলেন তো? এই যে আইসিজের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর যে গণহত্যা চালানো হয়েছিল, তখন আফ্রিকার একটি দেশ গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কি করেছিল? তাদের বিরুদ্ধে মামলা করেছিল। এবং এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক যে বিচার আদালত, এখানে কে করেছিল? গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নতে আমরা যাই। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে কবে বলেন? রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে কবে? এটা কিন্তু খুব আলোচিত একটা বিষয়, এবং বেশ কয়েকটি পরীক্ষাতে এসেছে যে রাশিয়া সর্বপ্রথম, এখনও কিন্তু রাশিয়া ইউক্রেনের উপরে আধিপত্য বিস্তার করে চলেছে। এবং কবে রাশিয়া সর্বপ্রথম ইউক্রেনের উপরে সরাসরি সামরিক হামলা করে? এই প্রশ্নটি অনেক জায়গায় এসেছে। বলেন তো কোনটি হবে? সরাসরি হামলা করেছে কোনটি? 24 ফেব্রুয়ারি 2022, 24 মার্চ 2022, নাকি 24 জানুয়ারি 2022, নাকি 24 এপ্রিল 2022? বলেন কোনটি হবে? দেখুন কোনটি হবে? 24 ফেব্রুয়ারি 2022 হবে? 24 মার্চ? কোনটি হবে বলেন তো, কে পারেন? আচ্ছা দেখুন, এটি হবে 24 ফেব্রুয়ারি 2022। প্রথম ইউক্রেনের উপর হামলা করে, সামরিক হামলা করে কে? রাশিয়া। 24 ফেব্রুয়ারি 2022, এটি উত্তর হবে। আচ্ছা, এখন এই যে ইউক্রেন যেহেতু এসেছে, এই ইউক্রেনকে ইউরোপের শস্যক্ষেত্র বলা হয়। ইউরোপের শস্যক্ষেত্র কাকে বলা হয়? ইউরোপীয়
ইউরোপের শস্য ক্ষেত্র। ইউরোপের শস্য ক্ষেত্র বলা হয় কাকে? এই যে ইউক্রেনকে। ইউক্রেনকে ইউরোপের শস্য ক্ষেত্র বলা হয়। ইউক্রেনকে, এই ইউক্রেনের 24 ফেব্রুয়ারি 2022 সালে প্রথম আক্রমণ করে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখুন, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য সংখ্যা কত? এই প্রশ্নটি কিন্তু দেখেন সাধারণ জ্ঞান কিন্তু একটা বিশাল একটা অংশ এবং প্রতিনিয়তই হাজার হাজার সাধারণ জ্ঞান তৈরি হয়। সেক্ষেত্রে দেখেন এই সাধারণ জ্ঞান কিন্তু আপডেট হয়। কি হয়? আপডেট হয়। আপনাকে কিন্তু আপ টু ডেট থাকতে হবে। আপডেট যদি না থাকেন আপনি কিন্তু ভুল উত্তর দেবেন। দেখেন আগের যে বই টইগুলো আছে অধিকাংশ বইতে দেখবেন যে উত্তর দেয়া আছে 164টি উত্তর দেয়া আছে। কত? 164। কিন্তু এটা তো আপডেট হয়েছে 2024 সালে। আরও দুটো দেশ, কমোরস ও তিমুর, এই দুটি দেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড, ডব্লিউটিও মানে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ডব্লিউটিও এর সদস্য সংখ্যা হচ্ছে উত্তর হবে মূলত 166টি। কয়টি? 166। আগে এটা উত্তর ছিল কিন্তু উত্তর হবে 166টি। কয়টি? উত্তর হবে 166টি। দেখেন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য সংখ্যা 166টি এবং এই বিশ্ব বাণিজ্য সংস্থাটি প্রতিষ্ঠিত হয় কত সালে বলেন তো? 1995 সালে। 1995 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আইরিন মলি। সে খুবই অ্যাক্টিভ একজন আমাদের স্টুডেন্ট। সে খুবই ভালো উত্তর দিয়ে থাকেন এবং আগের প্রশ্নগুলোর যে উত্তর দিয়েছিলেন, দুঃখিত যে আমি দেখতে পারিনি। এটা কি? তেইন ব্যাপারী তেইন, সে উত্তর দিয়েছিল বিজু, চাকমাদের যে বড় উৎসব, সে রাইট উত্তর দিয়েছে। তারপর উৎপল ঘোষ, সে বলেছিল যশোর প্রথম ডিজিটাল জেলা, রাইট। তাইন ব্যাপারী, তারপর হচ্ছে 2 টাকার নোট, রাইট। মোহাম্মদ ইমরান আলী, গাম্বিয়া। ইমরান ভাই আপনাকে ধন্যবাদ। সে মিয়ানমারের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালতে বা বিচার আদালতে যে মামলা করেছিল সেটা হচ্ছে গাম্বিয়া। মোহাম্মদ ইমরান আলী সঠিক উত্তর দিয়েছেন। তারপর এই তেইন ব্যাপারী সেন্ট মার্টিন, তিনি বলেছেন ঠিক আছে, প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। সুমাইয়া আফরিন সুমি, সে বলেছে প্রথম ডিজিটাল সিটি সিলেট, রাইট। তারপর আরও উত্তর দিয়েছেন আমাদেরকে মনির জামান সৌরভ, সে বলেছে 2 টাকাতে আমাদের কি ছিল? সবার জন্য শিক্ষা। ঠিক আছে, এরকম অনেকে দিয়েছেন। যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সুমনা খান বলেছেন সবথেকে বেশি চায়ের বাগান আছে মৌলভীবাজারে, রাইট কথা বলেছেন। ঠিক আছে, এখন এই যে ডব্লিউটিও, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। এটা 1995 সাল পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। কত সালে? 1 জানুয়ারি 1995 সালে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বর্তমানে ডব্লিউটিও এর সদস্য সংখ্যা কয়টি বলেন তো? 164টি, আর বলতে পারবো না। কত? 166টি। 166টি বর্তমানে আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য সংখ্যা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি আমরা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কিয়েভ। কিয়েভ কোন দেশের রাজধানী বলেন তো? কিয়েভ কোন দেশের রাজধানী? কে কে পারেন বলেন? কিয়েভ কোন দেশের রাজধানী? কিয়েভ কোন দেশের রাজধানী? কিয়েভ বলেন তো? রোমানিয়া, পোল্যান্ড, ইউক্রেন নাকি স্পেন? কিয়েভ কোন দেশের রাজধানী? দেখি কে পারে বলেন। এগুলো পড়তে হবে। মনে করছেন যে এগুলো গুরুত্বপূর্ণ না, অনেকে মনে করেন কি দেখি এগুলো, দূর কিসের ক্লাস, কিন্তু ওটা না। যে গুরুত্ব দিয়ে দেখবে, যে শিখবে, ও চাকরি পাবে। অনেকে বলে যে ওই অমুক আমার থেকে ভালো লেখেনি, সে চাকরি পেয়ে গেল, আমার থেকে ভালো স্টুডেন্ট ছিল না, সে চাকরি পেয়ে গেল।
এইসব কথা বলে নিজের অবস্থান, নিজের ওয়েট লুজ করবেন না। আপনি মনে রাখবেন যে আপনার পরিশ্রম হচ্ছে 95% কাজ করে, আর ভাগ্য অনলি 5%। তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। যে আপনার থেকে একদিন আগে চাকরি পাবে, মনে রাখবেন সে আপনার থেকেও বেশি পড়াশোনা করেছে, 1 ঘন্টা হলেও বেশি পড়াশোনা করেছে। অত সহজ না চাকরি পাওয়া। তাহলে আপনাদেরকে চাকরি পেতে গেলে, পড়তে হলে কি করতে হবে? অবশ্যই কিন্তু খুবই সুন্দরভাবে পড়াশোনা করতে হবে, মনোযোগ দিয়ে। দেখেন এখানে কোনটি হবে? একটা আছে রোমানিয়া। কিয়েভ কোন দেশের রাজধানী? রোমানিয়া, পোল্যান্ড, স্পেন নাকি ইউক্রেন? কোনটা হবে বলেন? এটার উত্তর হবে হলো ইউক্রেন। কিয়েভ ইউক্রেনের রাজধানী। ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। আচ্ছা, এই ইউক্রেনকেই কিন্তু রাশিয়া হামলা করছে বারবার, কিন্তু এটা আমরা মিডিয়ার সামনে, যারা মোটামুটি টিভি নিউজ এবং সংবাদপত্র পড়ে তারা এটা অটো জানে ইউক্রেনের রাজধানী কিয়েভ, বারবার যে আবারও রাশিয়া কিয়েভে হামলা করলো। আচ্ছা, এইভাবে আরেকটা দেশ আছে, এখানে দেখেন স্পেন। এই স্পেনের রাজধানী কি বলতে পারেন? এটা গুরুত্বপূর্ণ। স্পেনের রাজধানী হলো মাদ্রিদ। স্পেনের রাজধানী কি? মাদ্রিদ। স্পেনের রাজধানী মাদ্রিদ, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা হলো রোমানিয়া। এই যে রোমানিয়ার রাজধানী হলো বুখারেস্ট। আচ্ছা, তাহলে ইউক্রেনের রাজধানী কিয়েভ আমরা জানলাম, স্পেনের রাজধানী মাদ্রিদ, রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট। আর পোল্যান্ডের রাজধানী কি বলেন? পোল্যান্ডের রাজধানী কে বলতে পারেন? পোল্যান্ডের রাজধানী কি? পোল্যান্ডের রাজধানী হলো ওয়ার্স। এই যে এটা হলো পোল্যান্ডের রাজধানী। আচ্ছা, যা হোক, তাহলে কিয়েভের রাজধানী আমরা ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখেন তো, অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? এই প্রশ্ন তো খুবই কমন প্রশ্ন, সবসময় পরীক্ষাতে এসে থাকে। তাহলে আপনাকে জানতে হবে, এখান থেকে যেই প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু খুবই, জাতিসংঘ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এটা আপনাদের জানতে হবে। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব বলেন? অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কত হবে? 10ম, 8ম, 11 নাকি 9ম? বলেন, অ্যান্তোনিও গুতেরেস কততম? অ্যান্তোনিও গুতেরেস হলো জাতিসংঘের 9ম মহাসচিব। কত? 9ম। উত্তর হলো 9ম। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের 9ম মহাসচিব। এবং এই অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক। কোন জায়গার নাগরিক? পর্তুগাল। আচ্ছা, এর আগে জাতিসংঘের মহাসচিব, 8ম মহাসচিব কে ছিল জানেন? ছিল বান কি মুন। কে ছিল? বান কি মুন। 8ম মহাসচিব ছিল বান কি মুন। তাহলে 8ম মহাসচিব ছিল বান কি মুন, আর 9ম আছে বর্তমানে পর্তুগালের নাগরিক, উনি অ্যান্তোনিও গুতেরেস। আরেকটা প্রশ্ন কিন্তু এসে থাকে এখান থেকে, সেটি কোনটি দেখেন? যে জাতিসংঘের প্রথম, এই যে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিল? প্রথম বলেন তো, প্রথম মহাসচিব কি ছিল? এর আগে পেইড ব্যাচে আরেকটি ক্লাস নিয়ে আমি দেখিয়েছিলাম, প্রথম মহাসচিব ছিল হচ্ছে টিগ ভ্যালি। কে ছিল প্রথম? টিগ ভ্যালি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন, টিগ ভ্যালি। তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব কি? টিগ ভ্যালি। জাতিসংঘের প্রথম শুরু করেছে কে? টিগ ভ্যালি। এর আগেবার আমি একটা সিস্টেমে শিখিয়েছিলাম, সেটা হলো একটা পিস্তলে যেমন টিগার থাকে না, টিগার যদি আপনি চাপ দেন তাহলে গুলি শুরু হয়ে যাবে, সব ধ্বংস শুরু হয়ে যাবে, সব কিছু শুরু, খেলা শুরু। আপনি একটা পিস্তলের টিগারে যদি চাপ দেন তাহলে শুরু হয়ে যাবে। তাহলে জাতিসংঘও শুরু করেছে, টিগারে যেমন চাপ দিলে শুরু হয় সব কিছু, তেমন জাতিসংঘও শুরু করেছে হচ্ছে টিগ ভ্যালি। কে প্রথম মহাসচিব হলো? টিগ ভ্যালি। আচ্ছা, এবার 12 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হলো ঋষি সুনাক। ঋষি সুনাক, আপনারা বলতে পারেন ঋষি সুনাক কিন্তু বংশীয়ভাবে সে ইংল্যান্ডের কোনো লোক না বা ইউরোপের লোক না, সে
কোন দেশীয় বংশোদ্ভূত বলতে পারেন কেউ? সে কোন দেশীয় বংশোদ্ভূত? ঋষি সুনাক। ঋষি সুনাক হচ্ছে ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। সে ভারতীয় বংশোদ্ভূত, সে ভারতীয়, সে হলো একজন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এবং উনি কততম প্রধানমন্ত্রী বলেন? উনি কততম প্রধানমন্ত্রী ইংল্যান্ডের? বলেন উনি কততম প্রধানমন্ত্রী হিসেবে আছেন? এই ঋষি সুনাক হলো 57তম প্রধানমন্ত্রী। ইংল্যান্ডের 57তম প্রধানমন্ত্রী হলো ঋষি সুনাক। এই ঋষি সুনাক হচ্ছে সে ভারতীয় বংশোদ্ভূত। সে কোন জায়গার? সে হলো ভারতীয় বংশোদ্ভূত এবং সে মোটামুটি 25 অক্টোবর 2022 থেকে আছে। 25 অক্টোবর 2022 থেকে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন ইংল্যান্ডের ঋষি সুনাক। আচ্ছা, বোঝা গেল। এরপর 12 নম্বর প্রশ্ন শেষ। তারপর পরবর্তী প্রশ্নে আমরা যাব। দেখুন, গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত বলেন? গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এটা কি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া নাকি ইউরোপ মহাদেশ? বলেন গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এখানে যে প্রশ্নগুলো আছে দেখেন, এখানে আমি 20-25টা যাই প্রশ্ন আছে এর সাথে কিন্তু রিলেটেড আরও এক্সপ্লেনেটরি অনেক প্রশ্ন আমি কিন্তু এখানে দিচ্ছি, যেগুলো আপনি যদি মনে রাখেন এই 20টা জায়গায় 100 টাইম শিখবে এবং ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় এসে থাকে, পরীক্ষায় কখনো ফাউ কোনো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয় না। এখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যত সলভ করবেন আপনি তত এগিয়ে যাবেন। মানে সলভ করতে থাকেন, দেখতে থাকেন, দেখেন আপনার কাজ হবে। একটি চাকরি করতে গেলে, চাকরি পেতে হলে সেখানে অবশ্যই আপনার প্রচুর পরিমাণে কি লাগে? সেখানে আপনাকে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা করতে হবে। তাহলে গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এটার উত্তর কি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া? এটার উত্তর হলো এশিয়া। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। এবং এটা দেখেন চীন, এটা হলো চীন আর মঙ্গোলিয়া একটি জেলা আছে না, দূর প্রাচ্যের একটি জেলা মঙ্গোলিয়া। চীন এবং মঙ্গোলিয়ার মাঝখানে অবস্থিত হচ্ছে এই গোবি মরুভূমি। গোবি মরুভূমিটি চীন এবং মঙ্গোলিয়ার মাঝখানে অবস্থিত। এটা হচ্ছে এশিয়ার একটা। এবং পৃথিবীর সবথেকে বড় মরুভূমি কোনটি বলতে পারেন? খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু চাকরি পরীক্ষাতে আসে। পৃথিবীর সব থেকে বেশি বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি। কি মরুভূমি বলেন? সাহারা। এই সাহারা মরুভূমি পৃথিবীর সব থেকে বড় এবং এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোথায়? আফ্রিকায়। এটি হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত। সাহারা মরুভূমিটি কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। এবং এই সাহারা মরুভূমিকে, এই যে সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমিকে আবার আফ্রিকার দুঃখ বলা হয়। কি বলা হয়? আফ্রিকার দুঃখ। আফ্রিকার দুঃখ কে বলেন তো? সাহারা মরুভূমি। তাহলে প্রশ্নটি হলো গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? গোবি মরুভূমি হলো এশিয়া মহাদেশে অবস্থিত। এবং এই এশিয়া মহাদেশে কোথায়? চীন এবং মঙ্গোলিয়া দুটি রাষ্ট্র আছে। দূর প্রাচ্যের যে আমরা 6টি দেশ পড়েছিলাম, এই যে চীন, জাপান, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এগুলো দূর প্রাচ্যের 6টি দেশ। ওখানে চীন এবং মঙ্গোলিয়ার মাঝখানে আমাদের এই গোবি মরুভূমি অবস্থিত। এবং পৃথিবীর সব থেকে বড় মরুভূমি কোনটি? সব থেকে বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি। এবং এই সাহারা মরুভূমি হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত। আর আফ্রিকার দুঃখ বলা হয় এই সাহারা মরুভূমিকে। আফ্রিকার দুঃখ বলা হয় কাকে? সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কত সালে? অসংখ্য বার, শুধু নিবন্ধনে না। এই নিবন্ধনে যে প্রশ্নগুলো এসেছে, এখন দেখেন অন্যান্য চাকরি পরীক্ষা যেমন বিসিএস বা অন্যান্য ইম্পর্টেন্ট যে প্রাইমারি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন, একটা চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট থাকে, সেটা আবার আরেক চাকরি পরীক্ষাতেও আসে, সেটা আবার আরেকটাতে আসে। এভাবে
যে নিবন্ধনে এসেছে তার মানে আপনার এটা বিসিএসে আসবে না, বিষয়টা তো এমন না। চলে আসবে কখন? বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কত সালে? প্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় 1996 সালে। কত সালে? বাংলাদেশে প্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় 1996 সালের 4 জুন। এই যে 1996 সালের 4 জুন সর্বপ্রথম 4 জুন 1996 সালে বাংলাদেশে ইন্টারনেট সিস্টেম চালু হয়। আচ্ছা বলেন তো, ইন্টারনেট সিস্টেম এসেছে কিন্তু ব্রডব্যান্ড আছে না? এই যে আমরা ওয়াইফাই চালাই, ব্রডব্যান্ড, এই যে হাই স্পিড যে নেটওয়ার্ক ইন্টারনেট, এটা কত সালে আসে বাংলাদেশে প্রথম? ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে ব্রডব্যান্ড আসে কত সালে? এই যে ব্রডব্যান্ড আসে হচ্ছে, এটা আসে হলো 2009 সালে। কত সালে? ব্রডব্যান্ড ইন্টারনেট 2009 সালে আসে এবং সেটা ছিল উইম্যাক্স। কি আসে? এই দেখেন উইম্যাক্স। এই উইম্যাক্স প্রথম আসে 2009 সালে ব্রডব্যান্ড হিসেবে। আর 1996 সালের 4 জুন বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট আসে। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন হলো এই যে কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য। আচ্ছা এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, ঠিক আছে, কিন্তু প্রশ্নটি এসেছে সাধারণ বিজ্ঞান থেকে। দেখেন কচু শাক বিশেষভাবে মূল্যবান উপাদান, এটা বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীর অংশ না। নিবন্ধনে কিন্তু 2-1টি কম্পিউটারের প্রশ্ন এসে থাকে, 2-3টি বিজ্ঞানের কয়েকটি প্রশ্ন আসে। এই যে প্রশ্নগুলো আসে এগুলো সাধারণ জ্ঞান অংশের মধ্যেই থাকে, সাধারণ জ্ঞান অংশের মধ্যে। তাহলে এটা আপনাকে জানতে হবে। তবে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য, বলেন তো লৌহ, ভিটামিন সি, ক্যালসিয়াম না ভিটামিন? কচু শাক বিশেষভাবে কার জন্য বলেন? কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য, সেটি কোনটি হবে? লৌহ, ভিটামিন সি, ক্যালসিয়াম নাকি ভিটামিন? বলেন। কচু শাক বিশেষভাবে কি লৌহে, ক্যালসিয়াম, ভিটামিন সি? বলেন। এটা হবে উত্তর লৌহ। এই লৌহকে ইংরেজিতে কি বলে? আয়রন। যাই হোক, এই আয়রন মানে হচ্ছে লৌহ। এই লৌহ যে উপাদানের জন্য বিখ্যাত, কচু শাকে বিশেষভাবে কি থাকে? লৌহ থাকে। এই লৌহের কাজ কি বলেন তো বডিতে? লৌহ রক্তে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন প্রোডাকশন করে। হিমোগ্লোবিন, এটা বিজ্ঞানের একটি প্রশ্ন। হিমোগ্লোবিন উৎপন্ন করে। দেখুন তাহলে হিমোগ্লোবিন উৎপন্ন করে কে? এই লৌহ। কচু শাক বিশেষভাবে বিখ্যাত হচ্ছে হিমোগ্লোবিনের জন্য। তাহলে কচু শাক বিশেষভাবে মূল্যবান হচ্ছে লৌহের জন্য, যেটা বডিতে হিমোগ্লোবিন উৎপন্ন করে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখুন পরবর্তী প্রশ্ন 16 নম্বর। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? বলেন। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এখানে আমাদের অনেকেই কমেন্ট করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে যারা কমেন্ট করছেন প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাই গুড, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল, দোয়া রইল আগামী প্রাইমারি, নিবন্ধন, বিশেষ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে আপনারা উত্তীর্ণ হতে পারেন। তবে বিষয় হলো আপনাদেরকে অনেক বেশি পড়াশোনা যদি না করেন তাহলে কিন্তু হবে না। আরহাম রেহান ভাই অনেকে কমেন্ট করেছিলেন আগে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, গুড, আপনি সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। সাবিনা ইয়াসমিন তিনি বলেছিলেন, উত্তর দিয়েছিলেন ডিজিটাল জেলা যশোর। এরপর আমাদের তাইন আপু, উনি অনেক বেশি কমেন্ট করছেন এবং সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে এখানে দেখেন এইটা বলেন তো, ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? বলেন। ক্যান্সার সংক্রান্ত বিদ্যা কে বলতে পারেন? এটি কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে।
দেখেন এখানে যে প্রশ্নগুলো অধিকাংশই অনেক বেশি বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে এসেছে, তাহলে সেটা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, না জানলে ফেল হব। এটা কি টিউমারোলজি, অনকোলজি, একোলজি না সাইটোলজি? ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে আসলে অনকোলজি। কি বলে? অনকোলজি। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে অনকোলজি। কি বলে? অনকোলজি। এটা কিন্তু মুখস্থ করে ফেলেন, ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে অনকোলজি। ইংলিশে এইভাবে লেখে ONCOLOGY, অনকোলজি। এটা পড়তে হবে, ঠিক আছে? প্রচুর এর আগের প্রশ্নগুলোতে কমেন্ট করেছেন, যেনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই যে শিপন হোসাইন, তারপর মোহাম্মদ গাউসুল ইসলাম সুমন, মিথিমণি, সাদিকুল ইসলাম ভাই উত্তর দিয়েছিলেন ইন্টারনেট প্রথম বাংলাদেশে চালু হয় হলো 1996 সালে 4 জুন। তাসমিন সোহেল আপু উনি সঠিক উত্তর দিয়েছিলেন। তারপর মোহাম্মদ আবু কাউসার হুসাইনি সঠিক উত্তর, ইনি ক্যান্সার, এই যে ইনি সঠিক উত্তর দিয়েছেন আবু কাউসার হুসাইনি। উনি বলেছেন অনকোলজি হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে। এখানে ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যায়, নির্ণয় করা যায়, কিভাবে ট্রিটমেন্ট করা যায়, এই বিষয়ে কি অনকোলজিতে আলোচনা করা হয়, ঠিক আছে? এর ট্রিটমেন্ট, অনকোলজি কি বিষয় কি দেখেন, ক্যান্সারের ট্রিটমেন্ট সম্পর্কে। তারপর কি আছে, এটা নির্ণয়, ক্যান্সার নির্ণয়, হ্যাঁ, এই বিষয়ে কিন্তু অনকোলজি স্টাডি করা। তার প্রতিরোধ, কিভাবে আমি প্রতিরোধ করতে পারি, প্রতিরোধ, এই সমস্ত বিষয়, ট্রিটমেন্ট, নির্ণয়, প্রতিরোধ, এই সমস্ত বিষয় কিন্তু কি করা হয়, এখানে আলোচনা করা হয়। আচ্ছা, এর পরবর্তী আরেকটি প্রশ্ন দেখেন, জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সদর দপ্তর অবস্থিত কোথায়? আসলে এই যে ইউনেপ, এটা হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। ইউনাইটেড, এটা কি হবে বলেন তো? এটা হলো এই যে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, PROGRAM। আচ্ছা, প্রোগ্রাম। তাহলে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটার সদর দপ্তর কোথায়? কে বলতে পারেন, বলেন? একটা আছে স্টকহোম, হেগ হচ্ছে নেদারল্যান্ডের একটি শহর, আন্তর্জাতিক অপরাধ আদালতের যে হেডকোয়ার্টার, হেগ নেদারল্যান্ডে। আরেকটা আছে নাইরোবি কেনিয়ার, আরেকটা লেবাননের রাজধানী বৈরুত। কোনটা হবে বলেন? জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সদর দপ্তর, একটু কঠিন লাগছে, এটা হলো নাইরোবি। কেনিয়ার রাজধানী হলো নাইরোবি কোন দেশের রাজধানী? নাইরোবি হলো কেনিয়ার রাজধানী নাইরোবি। জাতিসংঘের এই যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সদর দপ্তর হলো কেনিয়ার রাজধানী নাইরোবিতে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী আর কয়েকটি প্রশ্ন আছে, আমরা জেনে নেব। দেখুন, শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয়, বলেন তো? শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয়, বলতে পারেন? শর্করা জাতীয় খাদ্য কোন কাজে? দেহের বৃদ্ধির জন্য, ক্ষয় রোধের জন্য, নাকি পুষ্টির জন্য? বলেন। শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট, শর্করার বাংলা কি বলেন তো? শর্করার ইংরেজি হচ্ছে কার্বোহাইড্রেট। এটা ব্যবহৃত হয় দেহের বৃদ্ধিতে, পুষ্টির অভাব পূরণে, ক্ষয় রোধের জন্য, হাড় গঠনে। এটা একটা বিজ্ঞানের প্রশ্ন। আচ্ছা, বলেন, শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয়, সেটি উত্তর হবে দেহের বৃদ্ধির জন্য। এটি উত্তর, ক নম্বর, শর্করা জাতীয় খাদ্য। এই শর্করাকে ইংরেজিতে বলে কার্বোহাইড্রেট। আচ্ছা, শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট বা শ্বেতসার, কার্বোহাইড্রেট, শর্করা বা শ্বেতসার, এটা কিসের কাজ করে? দেহের বৃদ্ধির জন্য। আচ্ছা, শর্করা জাতীয় খাদ্য কোনগুলো বলতে পারেন? যেমন আমরা যে আমাদের প্রধান খাবার কি? রাইস, ভাত। এই ভাত থেকে কিন্তু শর্করা পাওয়া যায়। আলু থেকে শর্করা পাওয়া যায়। এই যে আমরা যত ধরনের আটা তৈরি হয়, চাল, গম,
জব, এগুলো থেকে যেইগুলো পাই, রুটি, ভাত, এই ধরনের যে খাবারগুলো খাই না আমরা, এগুলো কিন্তু শর্করা। শর্করার কাজ হচ্ছে দেহের বৃদ্ধি করে এবং আপনার দৈনন্দিন কর্মক্ষমতার যে শক্তি এটা প্রদান করে কি? এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট আপনি দেখেন যতই যদি আপনাকে 10 দিন মাছ মাংস খেতে দেওয়া হয়, দেখবেন আপনি আর চলতে পারছেন না, গায়ে শক্তি নেই, উঠতে পারছেন না, রুচি নেই। মানে আপনি ওই সব খাবার যাই খান, আপনি দৈনন্দিন যে কাজের শক্তি পান, আজকে এখন ভাত খেলেন দেখবেন গায়ে শক্তি চলে এসেছে। এবং শরীর বৃদ্ধি করার জন্য এবং আপনাকে গায়ে দৈনন্দিন কর্মক্ষম করবে, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। আরেকটি খাবার হচ্ছে দেখেন পুষ্টির অভাব পূরণ করে, মনে করেন 6টি খাদ্য উপাদান মিলিয়ে, কিন্তু আরেকটি হচ্ছে ভিটামিন আর মিনারেল বা খনিজ। ভিটামিন আর মিনারেল কোথায় পাওয়া যায়? ফল ফ্রুট আর বিভিন্ন শাকসবজির ভিতরে। ফল ফ্রুট আর বিভিন্ন শাকসবজির ভিতরে আপনি ভিটামিন এবং মিনারেল পাবেন। ভিটামিন এবং মিনারেল আপনার শরীরে কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। কি করে? অ্যান্টিবডি মানে আপনার শরীরে অনেক রোগ আসে না, যখন রোগ, একটা ভাইরাস, ব্যাকটেরিয়া বা ক্ষতিকর কিছু যখন যায়, শরীর কিন্তু ওটার মুখোমুখি হয়। শরীর তখন একটা রেসপন্স করে নিজে নিজেই যে ওই রোগ বা ভাইরাসকে আমি দূর করব। তখন যার শরীরে অ্যান্টিবডি বেশি, মানে ফল ফ্রুট শাকসবজি যে বেশি খান, আপনার কিন্তু শরীরে অ্যান্টিবডি বেশি আছে, তখন আপনার শরীরে একটা ভাইরাস বা রোগকে ওই অ্যান্টিবডি বেশি থাকলে সহজে রোগে আপনাকে ঘায়েল করতে পারবে না। তাহলে শাকসবজি আর ফল ফ্রুট প্রচুর পরিমাণে খেতে হবে। আর একটা এই যে ক্ষয়পূরণ, হাড় গঠন, হ্যাঁ, রক্ত তৈরি, মাসেলস তৈরি, এগুলো করে হচ্ছে প্রোটিন বা আমিষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিন বা আমিষ না খেলে আপনার মনে করেন স্ট্রাকচার ভেঙে যাবে বডির। আপনার প্রোটিন, এই যে মাংস, মাছ সহ এই সমস্ত খাবারগুলো খেতে হবে। আচ্ছা, 19 নম্বর দেখেন তো, 19 নম্বর প্রশ্নটি, দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি? বলেন। প্রথম সফটওয়্যারের নাম হচ্ছে আইসাইট। প্রথম কি? দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম হলো আইসাইট। প্রথমটি কি? আইসাইট, এটি মনে রাখবেন। দৃষ্টিহীনদের জন্য বাংলায় আবিষ্কৃত প্রথম হচ্ছে আইসাইট। এরপর আমরা চলে যাব বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে, একটা কম্পিউটারের প্রশ্ন। এইটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অনেকবার অনেক চাকরি পরীক্ষাতে এসেছে, আপনারাও ভুলবেন না। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়? বলেন। সেকেন্ডারি স্টোরেজ নাকি রোম নাকি র্যাম? কোন মেমোরি থেকে চলে যায় বলেন তো? সেটি হলো, কোন মেমোরি থেকে চলে যায়? রোম নাকি র্যাম? বলেন এই দুইটার মধ্যে। এই রোম মানে হলো, রোমও একটা মেমোরি, মানে রিড অনলি মেমোরি। আরেকটা হলো র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোম আর র্যাম। রোম হচ্ছে স্থায়ী মেমোরি, আর এটার উত্তর হবে র্যাম। এটার উত্তর কি হবে? বৈদ্যুতিক সংযোগ, যখন আপনি একটা ব্রাউজিং করছেন বা কম্পিউটার বা মোবাইল ট্যাব, যেটাতে আপনি যখন ইন্টারনেটে কোনো কাজ করছেন একটা ডিজিটাল ডিভাইসে, তখন যদি বিদ্যুৎ হঠাৎ চলে যায়, র্যামের যে তথ্য থাকে এগুলো চলে যাবে, কিন্তু রোমেরটা স্থায়ী। এই র্যামকে আবার ভোলাটাইল বা ভোলাটাইল বা অস্থায়ী মেমোরিও বলা হয়। কাকে? র্যামকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে বৈদ্যুতিক, যেমন রোমের মধ্যে আপনার যদি মেমোরিতে কিছু থাকে আলাদা, যে স্টোরেজ বা আপনার ইন্টারনাল স্টোরেজ বা এক্সটার্নাল স্টোরেজ, এগুলো বুঝতে হবে। এখানে আপনি প্রচুর পড়াশোনা করতে হবে, তাহলে আপনি এগুলো বুঝে যাবেন, নাহলে মনে থাকতে চাইবে না। তাহলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, এটা হচ্ছে আপনার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এর তথ্য চলে যাবে, এটাকে ভোলাটাইল মানে ভুলে যাওয়া। দেখেন, র্যাম এর তথ্য চলে যায়, র্যাম হচ্ছে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। ভোলাটাইল ভুলে যায়, মানে বিদ্যুৎ চলে গেলে ভোলাটাইল ভুলে যায়, এভাবে মনে রাখা যায় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটি দেখুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে, মানে এটি আগের প্রশ্ন। যখন প্রথম দিকে বাংলাদেশে প্রথম দিকে যখন আসে এবং যখন করোনা ভাইরাস উৎপত্তি হয় চীনের উহান শহরে, তখন বাংলাদেশে সম্ভবত 8 মার্চ 2020 সালে করোনা ভাইরাস আসছিল প্রথম।
এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা করোনা ভাইরাসের যে দাপ্তরিক নাম দিয়েছিল সেটা কি বলতে পারেন? করোনা 1, করোনা ভাইরাস নাকি কোভিড-19? এটা সবাই পারবেন কারণ এটা খুব আলোচিত ছিল, তো এটা কিন্তু পারা একেবারে ইজি। দেখেন এটা হচ্ছে কোভিড-19। কি হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা করোনাকে নাম দিয়েছিল কোভিড-19। দাপ্তরিক নাম কি দিয়েছিল? কোভিড-19 নাম দিয়েছিল। পরবর্তী প্রশ্নটি দেখেন তো, 22 নম্বর প্রশ্ন। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়? বলেন, কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয় বলতে পারেন? গলগণ্ড রোগ হয় হচ্ছে থাইরক্সিন, ইনসুলিন, কর্টিসল, গ্লুকাগন। এটা হবে থাইরক্সিন। উত্তর কি? থাইরক্সিন। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়? এটা হলো থাইরক্সিন। থাইরক্সিন হচ্ছে আমাদের যে থাইরয়েড একটা গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন উৎপন্ন হয়। এই থাইরয়েড থেকে থাইরক্সিন উৎপন্ন হয়। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি কি আমাদের দেখেন, এটি আমাদের লাস্ট প্রশ্ন। এই প্রশ্নটি হলো কম্পিউটারের একটি প্রশ্ন। জিআইএস এর পূর্ণরূপ কি বলেন? কোনটি হবে? কে বলতে পারেন? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, তারপর 2 নম্বরে আছে জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক ইন্টিগ্রেটেড, এটা বাংলাতে চলে এসেছে সিস্টেম, তারপর জিওলজিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম। কোনটি হবে বলেন তো? উত্তরটি কে পারেন? বলেন কোনটি হবে? জিআইএস এর পূর্ণরূপ কোনটি বলেন? জিআইএস, এটার উত্তর হবে ক নম্বর, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এটি হলো মূলত এক ধরনের ডাটাবেস যেগুলো দিয়ে জিওগ্রাফিক যে ডাটাগুলো, জিওগ্রাফিক এই জিআইএস একটা ডাটাবেস মূলত, হ্যাঁ একটা ডেটাবেস। এটা দিয়ে জিওগ্রাফিক যে ইনফরমেশনগুলো থাকে ওগুলোকে মূলত একত্র করা হয়। কম্পিউটারের ব্যাপার স্যাপার এটা জিআইএস এর পূর্ণরূপ। এটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। কি হবে? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম তাহলে আমরা একবার রিভিউ দিয়ে দেব। জাস্ট কি দেব? রিভিউ দিয়ে দেব। দেখেন একবারে আপনাদের এখন মনে থাকবে। একবারে আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি। দেখেন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলা। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত, যার ডাক নাম ছিল আবাই। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর, আর ডিজিটাল শহর হলো সিলেট। সবার জন্য শিক্ষা, বাংলাদেশের 2 টাকার যে নোট আছে সেটাতে লেখা আছে সবার জন্য শিক্ষা। এরপর দেখুন, চাকমা জনগোষ্ঠীর সর্বাধিক লোক সংখ্যা কোন জেলায় বাস করে? চাকমা জনগোষ্ঠীর সর্বাধিক জনসংখ্যা রাঙামাটি জেলায়, বাংলাদেশের সবথেকে বড় জেলা, এবং চাকমারাই সবথেকে বড় উপজাতি সংখ্যার ভিত্তিতে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর দায়ে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অথবা আইসিজেতে যারা মামলা করেছিল সেটা হচ্ছে আফ্রিকার দেশ গাম্বিয়া। রাশিয়া ইউক্রেনে প্রথম আক্রমণ করে 24 ফেব্রুয়ারি 2024। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য সংখ্যা হলো বর্তমানে 166টি। সর্বশেষ যুক্ত হয়েছে 2024 সালে কমোরস এবং তিমুর। কিয়েভ কোন দেশের রাজধানী? সবাই পারে, এটা ইউক্রেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি বা শস্যক্ষেত্র। অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের 9ম মহাসচিব। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, 2022 সাল থেকে আছে এবং 57তম প্রধানমন্ত্রী উনি। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর সবথেকে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, সেটা আফ্রিকাতে অবস্থিত এবং এই সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
কি বলা হয়? আফ্রিকার দুঃখ। বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কত সালে? এটা হচ্ছে 1996 সালের 4 জুন। অনেকে কমেন্ট করেছেন, সঠিক উত্তর দিয়েছিলেন। কচু শাক বিশেষভাবে মূল্যবান হচ্ছে লৌহ বা আয়রনের জন্য, যা শরীরে হিমোগ্লোবিন প্রোডাকশন করে বা হিমোগ্লোবিন তৈরি করে। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অনকোলজি। কি বলা হয়? গ নম্বর অনকোলজি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর সদর দপ্তর অবস্থিত কোথায়? এটা কেনিয়ার রাজধানী নাইরোবি। কেনিয়া কোথায় অবস্থিত? আফ্রিকাতে অবস্থিত। শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয়, দেহের বৃদ্ধি করার জন্য বা দৈনন্দিন শক্তি উৎপাদন করে। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম হচ্ছে আইসাইট। দৃষ্টিহীন, দৃষ্টি মানে কি? আই, চোখ, চোখের যার পাওয়ার নেই, দৃষ্টিহীন আইসাইট। ঠিক আছে। আচ্ছা, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যে মেমোরি থেকে তথ্য চলে যায় সেটা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাসের নাম দিয়েছিল কোভিড-19। এরপর কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়? বলেন তো, কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়? একটা হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন এই যে থাইরয়েড গ্রন্থি আছে না, এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন উৎপন্ন হয়। জিআইএস এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। মনে থাকবে? ঠিক আছে। আপনারা যারা আমাদের ক্লাসে যুক্ত ছিলেন অসংখ্য আপনাদের ধন্যবাদ। আপনাদেরকে আবার বলি, আগামীতে কিন্তু খুব দ্রুত শিক্ষক নিবন্ধন আবার গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। এই গণবিজ্ঞপ্তি শেষ হয়ে চাকরি হয়ে যাবে অনেকের, তারপরেই আবার আমাদের গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। আপনারা এখন থেকে যারা লেগে থাকবেন, পড়াশোনা করবেন। অনেকে মনে করে যে এই এনটিআরসি এর মাধ্যমে একটা কলেজে স্কুলে চাকরি করব, অনেকে নাক ছিটকায়। আপনি নাক ছিটকেন না, আপনার পরিচয় দরকার। অনেকে আছে যাদের একটা পরিচয় দরকার আপাতত, সেই স্কুলের টিচার হোক বা কলেজের বেসরকারি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে হোক, সে যেখানে হোক একটা পরিচয় দরকার। তো আপনি যদি অবহেলায় কাটান, আপনি বন্ধুদের সাথে কাটান, আপনি বই যদি ভালোভাবে না পড়েন, আপনার কনসিস্টেন্সি না থাকে পড়াশোনায়, আপনি চাকরি পাবেন না। অনেক বেশি টাফ। দেখেন, এত সহজ যদি মনে করেন নিবন্ধন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। 18 লাখ আবেদন করেছিল, প্রায় 12-13 লাখ প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে 3.5-4 লাখের মতো টিকেছিল। সেখান থেকে রিটেন পরীক্ষা দিয়ে 82,000 মতো টিকেছিল। ফাইনালি 60,521 জন নিয়েছে। তাহলে কি এটা কি প্রতিযোগিতা হয়নি? এখন যারা আন্দোলন করছে অনেকে ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে তাই কি যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে তারা তো আরও ভালো পরীক্ষা দিয়েছে। তাহলে আপনাকে আরও ভালো পরীক্ষা দিতে হবে। সকলের জন্য শুভকামনা জানিয়ে, সকলের জীবনের উত্তর সফলতা কামনা করে আমি এখানেই শেষ করছি। আর আপনারা আমাদের সাদিক একাডেমিতে কিন্তু পেইড কোর্স আছে। পেইড কোর্সে কিন্তু আমরা প্রত্যেকটি বিষয়ে 2টি করে ছাড় আছে, 2-3টি করে ছাড় আছে। সবাই কিন্তু টপিক ওয়াইজ ধরে ধরে খুব সুন্দর করে পেইড কোর্সে কিন্তু আমরা ক্লাসগুলো শেষ করছি এবং আমাদের সার্কুলার খুব দ্রুতই চলে আসবে। আশা করি আপনারা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হন এবং আমাদের সাদিক একাডেমির যে বইটি আছে, দেখেন এই যে বইটি 19তম শিক্ষক নিবন্ধন, এই বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বিগত প্রাইমারি স্কুলের সকল প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ আছে, বিশেষ পরীক্ষার, নিবন্ধনের এবং অন্যান্য চাকরি পরীক্ষার সহ আলাদা টপিক ভিত্তিক আবার আলোচনা করা আছে। তাহলে এই বইটি আপনারা নিতে পারেন। আশা করা যায় এই বইটি পড়লে আপনারা একবারেই প্রিলি উত্তীর্ণ হবেন। যদিও অনেকে মনে করে সহজ, কিন্তু ফেল তো করেছে অনেকে। পরীক্ষা দিয়েছে কতজন আর টিকেছে কতজন? যদি 12.5 লাখ 13 লাখ পরীক্ষা দেয়, তাহলে তার মধ্যে যদি আবার 3-4 লাখ টিকে থাকে রিটেন পরীক্ষা দেয়, তাহলে বুঝেন। তাহলে এজন্য কি করতে হবে? আপনাকে পড়াশোনা করতে হবে। সকলের জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।